আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সবাইকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ডোনাল্ড লুর সফর ও রাজনীতি, আরেকটি বিষয় মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখা যাবে না সেই বিষয় নিয়ে একটি আলাপ, আরেকটি বিষয় হচ্ছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ, হেলমেট ছাড়া জ্বালানি তেলে চলা যাবে না। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে একজন অতিথি রয়েছেন স্টুডিওতে, এবং জুমে আমাদের সঙ্গে এই তিনটি আলাদা বিষয় নিয়ে কথা বলতে তিনজন অতিথি যুক্ত হবেন। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর ডোনাল্ড লুর সফরের বিষয়ে আলাপ করতে আমাদের সঙ্গে জুমে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত আমাদের এই সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। শুরুতেই ডোনাল্ড লুর সফর নিয়ে যে প্রশ্নটি আসলে করতে চাই, তিনি বলেছেন আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথাই তিনি নিঃসন্দেহে উল্লেখ করেছেন, কারণ নির্বাচনের আগে তিনি সংলাপের জন্য চিঠি পাঠিয়েছিলেন, যেটি আমরা করিনি। অংশগ্রহণমূলক নির্বাচনেরও এক ধরনের আহ্বান তাদের পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল, যেটিও আসলে আমরা শেষ পর্যন্ত করিনি। তো এই যে তারা সামনে তাকাতে চান, এই সামনে তাকানোর সাথে তো আমরা জানি যে অর্থনৈতিক বা ব্যবসায়িক যে সম্পর্ক সেটি রয়েছে, সেই জায়গাগুলো কি, বা আমরা বিশেষ সুবিধা দিচ্ছি না তারা বিশেষ সুবিধা দিচ্ছে আমাদেরকে, কি হতে যাচ্ছে আসলে সামনে? ধন্যবাদ। তারা সুবিধা দেওয়ার চেয়েও আমরা কতটা সুবিধা নিতে পারি সেটাই। আর নির্বাচন, গণতন্ত্র, বাক স্বাধীনতা সম্পর্কে যুক্তরাষ্ট্র বা তার প্রতিনিধি হিসাবে ডোনাল্ড লু এবং অন্যান্য যারা এখানে সফরে এসেছিলেন, এমনকি পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, তারা যে কথাবার্তা বলেছেন নির্বাচনের আগে তার থেকে সরে এসেছে সেটা কিন্তু মনে হয় না। ডোনাল্ড লুর সঙ্গে আমাদের নাগরিক প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছে, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো তুলেছেন তিনি, যে নির্বাচনের পর পরিবেশ পরিস্থিতি কীরকম, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার। এখন হ্যাঁ, তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের সাথে যে আলোচনা করেছেন তাতে বলেছেন যে হ্যাঁ, আমরা অংশীদারত্ব মানে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে চাই। আর স্বাভাবিক সেটি, এতে কিন্তু উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই, কারণ যুক্তরাষ্ট্র বা এই ধরনের বৃহৎ শক্তি তার ভূ রাজনৈতিক স্বার্থকেই আগে দেখে, বাণিজ্যিক স্বার্থ। যেমন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে কিন্তু প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, সেখানে কিন্তু বাণিজ্যিক বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে তাদের যে কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করেন, সেই কোম্পানিগুলোর যে পাওনা, অর্থাৎ সেটা আমাদের ডলারে পরিশোধ করতে হয়, কিন্তু আমরা এই মুহূর্তে পারিনি। আর সেটি উপদেষ্টার কিন্তু বলেছেন যে আমাদের নতুন অর্থনীতি, মুদ্রানীতি পরিবর্তন করা হয়েছে, তাতে আমরা আশা করি যে বাণিজ্যে রপ্তানি আয় বাড়বে, প্রবাসীদের আয় বাড়বে, এবং তার থেকে আমরা এটা দিতে পারবো। দ্বিপক্ষীয় সম্পর্ক, এটা যখন সামরিক শাসন ছিল আমাদের এখানে বা অন্যান্য যেসব দেশে আছে, তাদের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালোই বলতে হবে। এখন যে প্রশ্ন হচ্ছে আমাদের যে সমস্যাগুলো, এমন আমাদের নাগরিক প্রতিনিধিরা কিন্তু যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেছেন। তারা বলছে ইসরায়েলকে তারা যেভাবে সমর্থন দিয়েছে, সেখানে নাগরিক প্রতিবাদ, ছাত্রদের প্রতিবাদ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে আন্দোলন হচ্ছে তা যেভাবে পুলিশ দমন করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই তারা আমাদের দেশ সম্পর্কে বলে, আমরাও তাদের দেশ সম্পর্কে বলেছি। হ্যাঁ, এটা যদি যুক্তরাষ্ট্রে যে আমাদের কোনো প্রতিনিধি বলতে পারতেন সেটা আরও ভালো হতো। তবে তাতে আমাদের যে শাসনগত দুর্বলতা, যে আইনি দুর্বলতা, আর সেগুলো কিন্তু আমাদের কাটিয়ে ওঠা উচিত। যেমন যুক্তরাষ্ট্র এই ডোনাল্ড লুর সফরের একটা বড় ছিল শ্রম আইন সংশোধন,
এবং যেটি সম্ভবত জাতীয় সংসদের আগামী অধিবেশনে বা পরের অধিবেশনে উঠবে এবং আশা করি যে পাশ হবে। সুতরাং এক ধরনের অংশীদারত্ব তো হচ্ছে, কিন্তু রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এবং এটা স্বাভাবিক করা, একটি সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখা, এটি আমাদেরই দায়িত্ব এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সেটি সরকারি দল থাকুক আর বিরোধী দলে তাদের মিজানুর রহমান সেই অবস্থা। আমরা ওনার কাছ থেকে শুনে এসে আবার আপনার কাছে ফিরবো। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসলে বিশেষভাবে যেটি জানতে চাই, এই যে স্যাংশনের বিষয়টি ছিল এবং ভিসা নীতির কথাটা তারা নির্বাচনের আগে বিশেষভাবে বলেছিল যুক্তরাষ্ট্র, যে যারাই নির্বাচনে বাধা দেবে তাদেরকে তারা ভিসা দেবে না। এখন যে এই যে তারা বলছে যে আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়, তাহলে সেই ভিসা নীতির কি পরিবর্তন হয়ে গেল বা স্যাংশনগুলোকে আস্তে আস্তে উঠে যাবে? আচ্ছা, ধন্যবাদ। আমি জানি না এই বিষয়গুলো যেগুলো সর্বশেষ আপনি যে তিনটা বিষয় বললেন, এগুলো আমার জন্য যদি মনে হয় এই বাংলাদেশের দিক থেকে হয়তো বলা হলো, কিন্তু এই এজেন্ডা নিয়ে অথবা গত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক ব্যবস্থা, এই সকল বিষয় নিয়ে এই ডোনাল্ড সফরের সাথে কতটা সম্পৃক্ত আমি জানি না, এটা হয়তো বাস্তবে কথায় আসছে। মূল বিষয়টা হচ্ছে ডোনাল্ড হচ্ছে একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মর্যাদা বা স্টেট উপমন্ত্রী মর্যাদার একজন লোক। ওনার আবার দায়িত্ব ভাগ আছে, এরকম ওনার মতো আরো বেশ কয়েকজন এই বলা হয় স্টেট মিনিস্টার আছে, যাদেরকে বিভিন্ন আফ্রিকার জন্য, ইউরোপের জন্য, ওনার ভাগটাই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটা, পূর্ব এবং আমাদের যে বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, ভুটান নিয়ে যে অঞ্চলটা, এটার দায়িত্ব। তো স্বাভাবিকভাবে এটা তো একটা রুটিন হওয়া, এটা এখন কি বাংলাদেশেও না, উনি শ্রীলঙ্কায় আসছেন, শ্রীলঙ্কার থেকে বাংলাদেশে, ভারত, নেপাল এগুলো ঘুরবেন, কারণ ওনার হচ্ছে এটা এটার দায়িত্ব উনি আসেন। এবং বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, এটা কেবলমাত্র এক পাক্ষিক, দ্বিপাক্ষিক না, বহুপাক্ষিক। এখানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরম্ভ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যেগুলোর আসলে প্রকৃত অভিভাবক হচ্ছে আমেরিকা। তো সেই বিষয়গুলো নিয়ে এখানে যখন আসে, তো এগুলো বহু প্রেক্ষিতে বহু মাল্টি সেক্টরের আলোচনা, এবং এর মধ্যে ব্যবসা জড়িত আছে, যেটা আমাদের যথেষ্ট বলছেন। আমেরিকান যে কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে, এরা টাকাতেই ব্যবসা কিনা করে। আমাদের একমাত্র গ্যাস পাত্রে, বাকিগুলো তো প্রবলেম করেন না। আমরা প্রাইভেট সেক্টরে থেকে আরম্ভ করে কোম্পানিগুলো আছে, আমেরিকান কোম্পানি, মালিকানাধীন কোম্পানি, তারা এই দেশে টাকায় ব্যবসা করে, টাকা বিক্রি করে, এবং টাকাটা তাদেরই এখন ব্যাংকে আছে। কিন্তু বাংলাদেশ থেকে তো টাকাটাকে কি করবে, এটা কনভার্ট করে নিতে চায় তারা ডলারে। এই রেস্ট্রিকশনটা এখন আছে যে গভর্নমেন্ট দিয়ে, অর্থাৎ গভর্নমেন্ট পরিশোধ করতে হবে না। তাদের যে ব্যবসা, যে লাভ, যে টাকা হয়েছে, যেটা উপাংশ, এটা টাকা তাদের অ্যাকাউন্টে জমা আছে। শুধু এখানটাকে কনভার্ট করার যে ব্যাপারটা, এটার জন্য হয়তো সরকার এটাকে স্লো যাচ্ছে, তো সেটা ত্বরান্বিত করার জন্য এই কথা বলছে। আমাদের এর বাইরে যেগুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের সমুদ্রের তেল অনুসন্ধানের জন্য ইতিমধ্যে 7টা কোম্পানি আগ্রহ দেখিয়েছে টেন্ডার হওয়ার পরে। এর মধ্যে কিন্তু অধিকাংশই আমেরিকান কোম্পানি বা আমেরিকান মালিকানাধীন কোম্পানি। এর বাইরে হচ্ছে আমাদের জাহাজ কেনার একটা ব্যাপার আছে, এবং এয়ারবাসের মধ্যে কম্পিটিশন চলছে। এইগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাপার। আরেকটা আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, এই ইন্দো প্যাসিফিক যে অঞ্চলটা, সেই অঞ্চলের খবরদারি বা অথবা নিরাপত্তা অথবা সহযোগিতা, যাই বলি না কেন, এখানে দুটা বলয় তৈরি হয়ে আছে। একটা হচ্ছে চীন, আরেকটা হচ্ছে আমেরিকা, এবং আমেরিকার সাথে হয়তো ভারত একটা পন্থা অবলম্বন করে আসছে। আর সেখানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক একটা জায়গায় অবস্থান করার কারণে, আর বিশেষ করে মিয়ানমারের বার্মা অ্যাক্ট, এটা আমেরিকানরা পাস করছে, এবং সেখানে তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। এই সকল কারণে বাংলাদেশ একটা স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছে আমেরিকান স্টেট বা রাষ্ট্রের নিকট। তো সেই জিনিসগুলো বোঝাপড়ার ব্যাপারের সাথে এসব করে এখানে আমাদের, আমি জানি না, আমাদের এই কথাগুলো যখন শুধু সমাবেশ হয়, নাগরিক সমাজের সাথে কথাবার্তা হয়, এইবার মনে হয়, আমি মনে করি ওইটা খুব ভালো। এই আমেরিকান ইসরায়েল নীতি, মানবাধিকার অথবা গণতন্ত্র, সম অধিকার, এইসব কথাগুলো আমেরিকা যতটা জোর দিয়ে আগে
পারছিল। এখন এই পাল্টা প্রশ্নের কারণে আমাদের নারী সমাজে অনেক লোকই ইসরায়েলের কথা জিজ্ঞেস করছে, এবং আমেরিকায় যেভাবে শত শত শিক্ষার্থী, শিক্ষক, বহু শিক্ষক এখনো জেলে আছে, তাদেরকে আটকে রাখছে। তো সেই কথাগুলো যখন আসছে, তখন আমার আমেরিকা আগে যে বিষয়গুলো দিয়ে বাংলাদেশকে এক ধরনের এই বিষয়গুলোকে মানে তাদের ভাষায় শুদ্ধিকরণ, কারেকশনের যে চেষ্টাগুলো তারা করছিল, সেটা এখন আর খুব একটা জোরালোভাবে তাদের বলার কোনো মানে মোরাল গ্রাউন্ডটা তারা হারিয়ে ফেলছে অন্তত। আর এইগুলো এবারে এজেন্ডার মধ্যে এই জিনিসগুলো শুরু হলো আমার মনে হয়। আর বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবে যে অস্বস্তি জায়গাগুলো আছে, সেগুলো হচ্ছে র্যাবের উপরে যে স্যাংশন, সেটা আবার জাতি জনকের হত্যাকারীদের ফিরিয়ে আনা, এই বিষয়গুলো। আর আমেরিকার দিক থেকে আরেকটা হচ্ছে আমাদের যে শ্রম আইন সংশোধন, সেখানে একটু কাজ। শ্রম আইন এক সময় এই শ্রম অধিকার নিয়ে আইনের সাথে আমেরিকার এক ধরনের বিরোধ ছিল, অর্থাৎ আমেরিকা যেভাবে শ্রম অধিকারটাকে দেখতো আর আইন যেভাবে দেখতো, এর মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন দীর্ঘদিন যাবৎ ছিল, কয়েক দশক ধরে ছিল এটা। তো এইটা এখন আর নাই। এখন আইএলও এবং আমেরিকার শ্রম অধিকার সংক্রান্ত যে নীতিমালা, এর মধ্যে বড় ধরনের কোনো ডিফারেন্স না থাকার কারণে এটা আইএলও যেভাবে দেখে সেভাবে দেখে। ইতিমধ্যে আইএলওর সাথে বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের মিটিং হওয়ার পরেই তো এই শ্রম আইনটা সংশোধন হচ্ছে, এবং যে সকল সংশোধনগুলো আনা হচ্ছে, এতে আইএলওর প্রতিনিধি যারা বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে কাজ করতে আসছে এবং আছে, তারা কিন্তু সন্তুষ্ট। অতএব শ্রম অধিকার বা শ্রমিক আইন নিয়ে যে টানাপোড়েনটা ছিল, এটা ইতিমধ্যে কেটে গেছে। আর আমি সুরাবের সাথে একটু মানে যোগ দিব, সেটা হচ্ছে দেখেন, এই আমাদের গণতান্ত্রিক পরিষদ বিস্তৃত করা, আরো মোট বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম এক্সপ্রেশন, অথবা যেগুলোকে আমরা বলি গণতান্ত্রিক অধিকার, এগুলো স্পেস তৈরি করে দেওয়া কিন্তু সরকারি দায়িত্ব। এটা এবার ডোনাল্ড বললো আর না বললো, অথবা সরকার কোন চাপের মধ্যে থেকে এগুলো করার কথা। আর একজন অতিথি আসছে আমাদের, যিনি এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছেন, তো তাকে আমরা আমাদের আবেদনগুলো যেভাবে অভিনন্দন জানিয়েছি, আমার কাছে সেটা ভালো লাগেনি। কেউ বলছে আমরা আমন্ত্রণ করে আনিনি, আরেকজন বলছে ওনার আগমনে আমাদের কিছুই দেয় আসে না, আমরা একসময় পুরোটাই আসতে দিত। অর্থাৎ একসময় মনে হয়েছিল পুরো বিএনপির আন্দোলনটাই নেতৃত্বের পেছনে বা পাশে আমেরিকান রাষ্ট্রদূত তারা কাজ করছে, এবং আমেরিকার রাষ্ট্রদূত অনবরত বিএনপি নেতাদের সাথে মিটিং আমেরিকার সাথেও করেছে। মনে হচ্ছিল যে পুরো আন্দোলনের প্রেক্ষিত এবং প্রেক্ষাপট এর সাথে আমেরিকা জড়িয়ে গেছিল, একসঙ্গে তাদেরকে জীবন মনে মনে করতো। কিন্তু এখন দেখলাম বলছে যে আমেরিকা মানে সম্পূর্ণ বিপরীত একটা বক্তব্য কিন্তু বিএনপি থেকেও আসছে, আর সরকারের তরফ থেকেও যেভাবে বলা হয়েছে যে আমরা তাকে আনিনি, এটা আমাদের একটা কূটনৈতিক যে ভাষা, এই ভাষায় কথা বলা। কারণ আমেরিকার সাথে অনেক দীর্ঘদিনের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক বিষয়ে এখন আমরা এই আমেরিকার সাথে সম্পর্ক কোনোভাবে খারাপ করে খুব বেশি লাভবান হবে এটা ধারণা করে। শব্দ চয়নে মানে আরেকটু সতর্ক থাকা হয়তো বা দরকার ছিল দুই দলেরই। এটি হয়তো আপনি বলতে চাচ্ছেন জনাব সোহরাব হাসান। একটি হচ্ছে এই দুই রাজনৈতিক দল যা বলছে ডোনাল্ডোর আসার বিষয়টি নিয়ে, সেটি। আরেকটি হচ্ছে আজকেই ডোনাল্ড বললেন যে আমাদের সম্পর্কের পথে অনেকগুলো কঠিন বিষয় রয়েছে, র্যাবের উপর নিষেধাজ্ঞা তার মধ্যে একটি, মানবাধিকার, শ্রম অধিকার, যেগুলো নিয়ে আমরা এই মধ্যে কথা বলেছি। তো এই যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা, তিনি বলছেন এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে ইতিবাচক সহযোগিতার উপর ভর করে আমরা এগিয়ে যেতে চাই, অর্থাৎ ইতিবাচক কথাই তিনি বলছেন। তার মানে কি এই র্যাবের উপর নিষেধাজ্ঞা মানে আর থাকবে না, এবং ভিসা নীতির কি হবে? না, থাকবে না এটা কিন্তু বলেননি, বরং বলেছেন যে এটি জাস্টিস ডিপার্টমেন্টের দায়িত্ব। আমরা স্টেট ডিপার্টমেন্ট মানে পররাষ্ট্র মন্ত্রণালয় চায় যে এটি প্রত্যাহার হোক, কিন্তু দীর্ঘ প্রক্রিয়া, অর্থাৎ যেসব কারণে এটি দেয়া হয়েছে সেই কারণগুলো মানে কত দীর্ঘ, এখন দীর্ঘ মানে সেটা নির্ভর করবে, সেটা অংশীদারিত্বের উপর নির্ভর করবে যে আমরা কতটা তাদের বোঝাতে পারি যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কয়েকজন কতিপয় ব্যক্তির নামে, সেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভবিষ্যতে ঘটবে না। অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা হবে না, নিরাপত্তা হেফাজতে কেউ মারা যাবে না, এবং ন্যায় বিচার পাবে। এটাই তো মূল বিষয়।
এবং অধ্যাপক মিজানুর রহমান খুবই ন্যায়সঙ্গতভাবেই বলেছেন, এবং তিনি সরকারি দল এবং বিরোধী দল উভয়ের যে রাজনৈতিক নেতারা যে ভাষায় কথা বলেন, একজন বিদেশি কূটনীতিক বা অতিথি তার সম্পর্কে এই প্রায় অমার্জিত ভাষা তারা ব্যবহার করেছেন, বিশেষ করে সরকারের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। একজন দাওয়াত দিয়ে আনা এবং একজন তাদের আগ্রহ যদি আসেন এবং যেসব বিষয়গুলো এখানে তুললেন, সেখানে তো আমাদের কি বলে আমাদের দীনতাই প্রকাশ পেয়েছে যে আমরা তাদের কোম্পানির যে আয় সেটি পরিশোধ করতে পারিনি, মানে যেটি করার কথা ডলার সংকটের কারণে, অর্থনৈতিক কারণে। এবং আমরা জিএসপি সুবিধা চাই, আর সুতরাং জিএসপি সুবিধা চাইলে তাদের যে শর্ত সেটা মানতে হবে। দ্বিতীয় হচ্ছে যে সেখানে যে রাশেদ চৌধুরী নামে যে একজন বঙ্গবন্ধুর খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি আছেন, আর সেই ব্যাপারে কূটনৈতিকভাবে আলাপ আলোচনা দীর্ঘদিন চলেছে, কিন্তু এখানে যুক্তরাষ্ট্রের যে তাদের মনোভাব বদলেছে বলে মনে হয় না। কারণ এই সব ক্ষেত্রে এই রাজনীতি মঞ্চে যে বক্তৃতা দেওয়া হচ্ছে তাতে তো এই মনোভাব আরও বদলাবে না, তারা আরও কঠোর হবে। বরং সেটি বাংলাদেশে দেখানো যে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হয়েছে, এবং সেটি কিন্তু বিশেষ কোনো আইন নয়, বাংলাদেশ যে প্রচলিত আইন, আর সেই আইন অনুযায়ী বিচার হয়েছে, তার শাস্তি তার যে শাস্তি বা দণ্ড হয়েছে সেটি তার প্রাপ্য। এবং আদৌ কি আসলে আমাদের দেশে স্টেজে বা গণমাধ্যমে যে কথাগুলো তারা বলেন সেগুলোকে কি যুক্তরাষ্ট্র খুব কাউন্ট করে কিনা? না, অনেক ক্ষেত্রে তো করে না সেটা নয়, করে, অনেক ক্ষেত্রেই করে। এবং সেটা কিন্তু আমাদের সক্ষমতার উপর, অর্থনৈতিক সক্ষমতা, বাণিজ্যিক সক্ষমতা এবং গণতন্ত্রের সক্ষমতা, এই সক্ষমতাগুলো বিচার করে। আজকে এই যে নির্বাচনের পরও আজকে যে বলেছে আমরা সামনে তাকাতে চাই, এটা নিশ্চয়ই আমাদের ভূ রাজনৈতিক অবস্থানগত যে গুরুত্ব, এবং তারা সরাসরি যে কথা বললে হয় যে বাংলাদেশকে কোনোভাবেই তারা হাতছাড়া করতে চায় না, তারা বাংলাদেশের সাথে সুসম্পর্কই চায়। এখন এর অর্থ যে আরেকটি দেশের সাথে সুসম্পর্ক চায় না তা নয়। এখন আমরা এই এবং বাংলাদেশে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক ধরনের ভারসাম্যত রক্ষা করে আসছে সরকার। চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো, ভারতের সাথে সম্পর্ক ভালো, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো। এই ভালো সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা কতটা স্বার্থ, আমাদের জনগণের কল্যাণ, দেশের অগ্রগতি এগিয়ে নিতে পারি, সেটাই হবে প্রধান চ্যালেঞ্জ, দেখার বিষয়। জি, অনেক ধন্যবাদ। এই বিষয় নিয়ে আলাপ করবার আর আসলে সুযোগ নেই। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান আপনাকেও। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখা যাবে কি যাবে না সেই প্রসঙ্গে আসলে আমরা আলাপ করব। এটি এখন আদালতে রয়েছে। ফিরছি কিছুক্ষণের মাঝে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। এ পর্যায়ে আমরা কথা বলবো মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখা না রাখার বিষয়টি। এই বিষয়ে কথা বলতে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং জনাব সৌরভ হাসান, আপনি তো আছেনই আমাদের সঙ্গে। শুরুতেই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার কাছে আসলে যেটি জানতে চাই সেটি হচ্ছে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কাউকে যদি নির্জন সেলে রাখা হয়, সেটিকে অমানবিক মনে করছে এক পক্ষ, আরেক পক্ষ আবার রাখার পেছনে যুক্তিও দেখাচ্ছে। আপনি কি মনে করেন আর বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমাদের স্মরণে থাকতে পারে যে 1973 সালের 15ই জুলাই বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীটা করাই হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারকে নির্বিঘ্ন রাখবার জন্য, এবং সেখানেই অপরাধের গুরুত্ব বিবেচনায় এবং অপরাধীদের চরিত্রের দুর্দর্শতা কিংবা নৃশংসতা বিবেচনায় তাদেরকে অন্যান্য যারা বন্দী তাদের থেকে পৃথক করবার প্রয়োজন অনুভূত হয়েছিল। এবং এটি আমাদের এখানেও নয়, আপনি জানেন যে পৃথিবীর অন্যান্য দেশেও অপরাধীদের আপনার যারা হচ্ছে রিপিট অফেন্ডার, তারপর তারা দুর্ধর্ষ প্রকৃতির, পলায়ন করতে চায়, আত্মহত্যা করতে চায়, আবার অন্যদের ক্ষতি করতে চায়, নানা বিষয়ে তাদেরকে আলাদা করা হয়েছে। মাননীয় আপিল বিভাগ আজকে যে চেম্বার জজ সেটি স্থগিত করেছেন। এখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু প্রশাসনিক সমস্যা
উদ্ভূত হচ্ছিল, অবকাঠামোগত কিছু বিষয়ও রয়েছে। এই কারণেই এটি স্থগিত করেছেন এবং পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে এটি আপিল বিভাগ পুঙ্খানুপুঙ্খ বিচারিক বিবেচনা প্রয়োগ করে এটির একটি চূড়ান্ত নিষ্পত্তি করবেন। কিন্তু এটা তো ঠিক যে অন্যান্য অপরাধীদের সাথে যুদ্ধাপরাধীদের এবং নৃশংস প্রকৃতির যারা অপরাধী তাদের এক ধরনের কারা ব্যবস্থাপনায় কারা কর্তৃপক্ষের বিশেষভাবে সতর্ক থাকতে হয়। তারা সেলফ হার্ম করতে পারে, অন্যদেরকে হার্ম করতে পারে, পালিয়ে যেতে পারে এবং অন্যদের সাথে মিশে নানাভাবে ইনফ্লুয়েন্স করে কারা বিদ্রোহের উস্কানি দিতে পারে, যেটা অতীতে হয়েছে। এবং আমাদের স্মরণে আছে যে জাতীয় 4 নেতাকে নৃশংসভাবে যে কারাগারে হত্যা করা হয়েছিল, এই ধরনের বাইর থেকে ভিতর থেকে নানাভাবে চরিত্র এবং অপরাধের মাত্রা বিবেচনায় তাদেরকে ভিন্নভাবে কারা ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাখতে হয়, সব জায়গায় হয়। এবং সম্প্রতি বিভিন্ন দেশে আপনি দেখেছেন যে কারাগারে দাঙ্গা হচ্ছে, কারাগার ভেঙে পালিয়ে যাচ্ছে। বাংলাদেশে কারাগার থেকে পালানোর নানা ধরনের ছক ইতিমধ্যে আনার্ট করেছে আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো হয়েছে। সুতরাং আপনি যেটি বলছেন যে হ্যাঁ আইনের সংস্কার হতে পারে, যেমন আন্দামানে পাঠাতো, তবে হ্যাঁ নামটা কন্ডেম সেল না হয়ে অন্যভাবেও হতে পারে। এটি এমনি তো সলিটারি কনফাইনমেন্ট বলে, কিন্তু কন্ডেম সেল একেবারে এই নামটাও কেন আপনার সংস্কার হবে না, এটিও একটি প্রশ্ন। এটি ভিন্নভাবে যতটুকু সম্ভব মানবিকতা আপনার এবং মানবাধিকারের মূল শর্তগুলো রেখে কষ্ট লাঞ্ছনা করা আমাদের সংবিধানও যেটি আছে, এটি যতগুলো সম্ভব মিনিমাইজ করা যায়। এবং সেই জন্য সরকার আইন যেমন প্রণয়ন করতে পারেন, কারা ব্যবস্থাপনায় সংস্কারও করতে পারেন, সেগুলো নিশ্চয়ই বিবেচনায় থাকবে এই রায়ের আলোকে। জি, ধন্যবাদ আপনাকে জনাব সোহরাব হাসান। মানে যুদ্ধাপরাধীদের বিষয় যদি 1973 সালে এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, এখনকার প্রেক্ষিত আর 1973 সালের প্রেক্ষিত দুটির মধ্যে পার্থক্য আছে। আবার পাশাপাশি যেটি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া বলছেন, নৃশংস যদি কোনো হত্যাকারী নিষ্ঠুর অপরাধী যদি থেকে থাকেন তাদেরকে একসাথে না রাখাটাই শ্রেয়, সেই কথাটিও উনি আসলে বলছেন। মানে আপনার কি মত? না, আমিও প্রশান্ত ভূষণ বড়ুয়ার সঙ্গে একমত যে এটি মানবিক, যে অপরাধ করেছে, অপরাধের শাস্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত তার মানবিক অধিকার, তার মানুষ হিসেবে যে অধিকার, সেটি লক্ষ্য রাখা উচিত, লাঞ্ছিত না করা উচিত। আর আইনটি কিন্তু শুধু যুদ্ধ অপরাধীদের জন্য নয়। এই যে কন্ডেম সেল অথবা কি বলে যে নিন্দিত বলি বা এক ধরনের নিঃসঙ্গ কারাবাস, সেটি যদি যুদ্ধ অপরাধীর ক্ষেত্রে হতো তাহলে যুদ্ধ অপরাধী আইনেই হয়তো এটা চিহ্নিত করা হতো। আমরা তো দেখি যে অন্য যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে এটা প্রযোজ্য এবার কার্যকর হয়ে যায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়ার সঙ্গে সঙ্গে। আর সেক্ষেত্রে এবং আমাদের এখানে যেমন যুদ্ধাপরাধীর বিচার মোটামুটি দ্রুতই হয়েছে। অন্য অনেক মামলা, অনেক হত্যা মামলার ক্ষেত্রেই তো বেশি মৃত্যুদণ্ড হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে বিচারিক আদালতে মামলা হওয়ার পর অনেক বছর পর সেটা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকে। আপনি দেখুন যে নারায়ণগঞ্জে যে 7 খুন, তার আসামিরা কিন্তু এবং তাদের মৃত্যুদণ্ড হয়েছে, তার আসামিরা কিন্তু এখনও কারাগারে এবং সেটি চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তো এ ধরনের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা পর্যালোচনা হওয়া উচিত। এটা শুধু কারা সংস্কার না, আইন সংস্কারের বিষয়। আর এটি হাইকোর্ট দেখুন খুব অল্প সময়ের মধ্যে হাইকোর্ট একটা রায় দিলেন যে এটি হওয়া উচিত নয়। সঙ্গে সঙ্গে এটা আপিল হলো, সরকারের পক্ষ থেকে আপিল করা হলো এবং আপিল বিভাগ বলল যে ওই আদেশ স্থগিত। এখন ওই আদেশ কী কারণে স্থগিত সেটি ব্যাখ্যা আমরা পাইনি। তাহলে এই যে হাইকোর্ট এবং আপিল বিভাগ দুটো কিন্তু পরস্পর বিরোধী রায় দিলেন এবং অবশ্যই আপিল বিভাগের রায় চূড়ান্ত হবে, কারণ সেটাই তো সর্বোচ্চ আদালত। তবে এই যে আলোচনার বিষয়টি আসছে, এটি শুধু আদালত অঙ্গনে না, আদালতের বাইরেও
এই আলোচনা জারি থাকা উচিত এবং বন্দীদের প্রতি দণ্ডিত বন্দীদের প্রতি এক ধরনের মানবিক আচরণ করা উচিত। তাদের অনেক দেশে তো আপনার কারাগার এক ধরনের আবাসিক ভবনের মতো, সমস্ত সুযোগ সুবিধা থাকে, একমাত্র সে পরিবার পরিজনদের সাথে হয়তো। আবার অনেক দেশে আপনি সম্প্রতি একটি রায় হলো জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ম অবমাননার যে মামলায় তার 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আদালত বলেছেন তাকে কারাগারে থাকতে হবে না, তিনি বাসায় থাকবেন, তাকে 1 বছর সময় দেওয়া হবে সংশোধনের জন্য। এবং কর্তৃপক্ষ পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সম্ভবত সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তাকে নজরদারি করা হবে তিনি তার অবস্থান থেকে সরে আসছেন কিনা। তো সুতরাং বিচারের ক্ষেত্রে এরকম নানা সুবিধা দেওয়া হয়, কিন্তু বিচার তো হচ্ছে সংশোধনের জন্য। কারাগার কিন্তু এক ধরনের সংশোধনাগার। আমরা সেটাকে নির্যাতনের পর্যায়ে না নিয়ে নেই, সেটা যে দণ্ডই হোক। মৃত্যুদণ্ড, অনেক দেশে মৃত্যুদণ্ড নেই, আমাদের এখানে মৃত্যুদণ্ড আছে। তো মৃত্যুদণ্ড যখন কার্যকর হবে তখন, কিন্তু তার আগ পর্যন্ত ওই বন্দী কেন মানবিক সুযোগ সুবিধাগুলো পাবেন না, বঞ্চিত হবে। এই বিষয়ে প্রশান্ত ভূষণ বড়ুয়া, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার কাছে আসলে একটি বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে মানে আমরা বলছি নিষ্ঠুর অপরাধী, কতখানি নিষ্ঠুর অপরাধী, বা এই যে মানদণ্ডটা যাকে এখনো পর্যন্ত মানে হয়তোবা আদালতের পক্ষ থেকে সাজা দেওয়াই হয়নি, বা তিনি আসলেই কতখানি মানে কত বড় নিষ্ঠুর আর কি সেই অপরাধী, সেটির পরিমাপক যদি আদালত হয়ে থাকেন, তাহলে সেই আদালত থেকে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তই দেওয়া হয়নি। তো তার আগে কাকে কন্ডেম সেলে রাখা হবে, কাকে রাখা হবে না, বিষয়টা কি একটু ধোঁয়াশার সৃষ্টি করে কিনা? না, তা হবে কেন? কারণ বিচারিক প্রক্রিয়া শেষেই তো প্রথম ধাপটা পার হয়। ওনারা যদি বিচারিক আদালত যদি মৃত্যুদণ্ড দিয়ে থাকেন, এটি তো তখনই ওনার এটা সার্টেন হয়ে যায়, এবং ওই প্রক্রিয়া শেষেই আপনি চলাকালে এবং শেষেই তো আপনি জেনে যাচ্ছেন যে তার চরিত্রগত নিষ্ঠুরতা, কিংবা তিনি পৌনঃপৌনিক অপরাধী কিনা, এবং তিনি সহিংস মানুষ কিনা, এগুলো তো তখনই জানা হয়ে যায়। মানে বিষয়টা যদি এমন হয় মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে রাখা হবে কি হবে না, এখন মৃত্যুদণ্ডাদেশ যদি এমন হয় যে তিনি কাউকে খুন করেছেন কি করেননি সেটার উপরে সেই দণ্ডাদেশ নির্ভর করছে, তো সেই দণ্ডাদেশ দেওয়ার আগ পর্যন্ত শেষ আদেশটা হলো যে ফাঁসি, মানে তিনি আসলে এখানে পরিষ্কার করে করেনি। না না, এখানে প্রশান্ততার জন্য একটু পরিষ্কার করে নেই, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হলো, কিন্তু উচ্চ আদালতে সেটি সেই দণ্ড থাকবে কি থাকবে না সে অনেক সময়ে সেটা 1 বছর 2 বছর 4 বছর 5 বছর পর্যন্ত হয়, আরো বেশি হয়। ওই সময়টা সঠিক হচ্ছে। এই প্রশ্নটি আসলে করতে চাইছি। জি হ্যাঁ, যেটি হচ্ছে যে আপনি যেটা বলতে চান সৌরভ ভাই ক্লিয়ার করলেন, সেটি হলো যে আপনার বিচারিক স্তর পার হওয়ার পরেই তাকে সলিটারি কনফাইনমেন্টে বা কন্ডেম সেল যেটা বলছেন সেখানে রাখা হবে কিনা, এইটা নিয়েই মহামান্য হাইকোর্ট যে আদেশ রুলটা নিষ্পত্তি করেছেন, এবং মাননীয় আপিল বিভাগ সেটি আপনার স্থগিত করেছেন। এবং সৌরভে যেটা বললেন যে পরস্পর বিরোধী রায়, বিষয়টি সেটি নয়। হায়ারার্কি অনুযায়ী অ্যাপিলেট ডিভিশন সরকারের পক্ষে যুক্তিসঙ্গত। এখানে একটা বিষয় আছে, এখানে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল ছিলেন, আপনারা দেখেছেন যে উনি যথাযথভাবে বলেছেন যে এখানে কারা কর্তৃপক্ষের এক ধরনের ম্যানেজারিয়াল ডিফিকাল্টির উদ্ভব হয়েছে ইতোমধ্যে, এবং অনেকেই বলা শুরু করেছেন, দাবি করা শুরু করেছেন যে আমাকে এখনই সরিয়ে নিয়ে যান। তো তাদের জন্য তো অবকাঠামোগত এই যে সুবিধাগুলো সেগুলো তো ওভারনাইট হবে না, যদিও 2 বছরের একটি উইন্ডো হাইকোর্টের আদেশে করা হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে ম্যানেজারিয়াল যে ডিফিকাল্টিটা কারা ব্যবস্থাপনায় হয় সেটিও মাথায় রাখতে হবে। অন্যান্য বন্দীদের নিরাপত্তা এবং এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের নিরাপত্তা, এগুলো মাথায় রাখতে হবে। আপনারা জানেন অনেক সময় এই পরস্পর মারামারি করবার ক্ষেত্রে আপনার উভয় পক্ষের লোকজন শাস্তি পান এবং একই সাথে কারাগারেও থাকেন।
হয়তো 2 জন মৃত্যুদণ্ড পেয়েছেন, 8 জন অন্যান্য শাস্তি পেয়েছেন, তখনও কারাগারে আছেন। সেক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রাপ্ত যিনি আসামি তারও নিরাপত্তার প্রশ্ন থাকে। ইতিপূর্বে কারাগারে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। তো নানাদিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ একটি বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যারা কারা ব্যবস্থাপনা করেন তারা কারাবিধি পৃথক রয়েছে। এবং এর মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি একটু আগেও যেটি বললাম যে অন্য বন্দীদের নিরাপত্তা, নিজের ক্ষতি, জনস্বাস্থ্য এই সমস্ত বিষয় মাথায় রেখে কারাগারের উশৃঙ্খলতা মাথায় রেখে যতটা সম্ভব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে মানবিক আচরণ করা তো সম্ভব, এবং সেটা হয়নি, কোথাও হচ্ছে না তা নয়, কিন্তু এটাকে একটা প্রাতিষ্ঠানিকভাবে একটি আপনার আইনি কাঠামোতে এবং ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার জন্যই এই আলোচনাটা হচ্ছে। এবং ধীরে ধীরে এই সংস্কার আরো অনেক বেশি উন্নত হবে এবং সামগ্রিক কারা ব্যবস্থাপনাই মানবিক হবে, এটি প্রত্যাশা এবং এটি আমাদের সকলের প্রত্যাশা। এবং আপনি কারা বিদ্রোহের কথাটিও আসলে উল্লেখ করেছিলেন, নিষ্ঠুর অপরাধী যারা তারা কারা বিদ্রোহ সৃষ্টি করতে পারে। আর সুযোগ নেই আমাদের এই বিষয় নিয়ে আলাপ করবার। অনেক ধন্যবাদ ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিরতি নিচ্ছি একটি, বিরতির পর ফিরে এসে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা যে নিষিদ্ধ সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। আজকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিষয়ে কথা বলেছেন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই ঢাকায় ব্যাটারি চালিত যে রিক্সা সেটিকে নিষিদ্ধ তো আগেই ঘোষণা করা হয়েছে, কিন্তু যেন এগুলো চলতে না পারে সেটি যেন বাস্তবায়ন করা হয় সেই বিষয় নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি আসলে কথা বলেছেন এবং হেলমেটের বিষয়েও তিনি আসলে কথা বলেছেন। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক পরিচালক, দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট, বুয়েট, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর জনাব সোহরাব হাসান, আপনি তো আছেন সঙ্গে। শুরুতেই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, আজকে যেটা সড়ক পরিবহন মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বললেন যে ঢাকায় কোনো ব্যাটারি চালিত রিক্সা চালানো যাবে না, এটা আগে কার্যকর করুন। এছাড়া 22 মহাসড়কে রিক্সা ও ইজি বাইক যে নিষিদ্ধ করা হয়েছে সেটাও বাস্তবায়ন করুন। অর্থাৎ মূল সমস্যা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে কি সমস্যা, আর ইজি বাইক চললে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ঢাকা শহরের বিষয় বলবো, পরে আমি মহাসড়কের বিষয়। ঢাকা শহরের ক্ষেত্রে আসলে ব্যাটারি চালিত বা যন্ত্রচালিত যে রিক্সা আমরা বলি, সেটি হয়তো ঢাকা শহরের যেই প্রাইমারি রোডগুলো আছে, যদি সহজ দর্শকদেরকে সহজে বোঝানোর জন্য আমি যেটি বলি, যেটিকে আমরা মূল সড়ক বলি ঢাকা শহরে, সেই সব সড়কগুলোতে অবশ্যই এই ব্যাটারি চালিত বা যন্ত্রচালিত যে রিক্সা সেগুলো না চলতে দেওয়াই উচিত। কিন্তু ঢাকা শহরের কিন্তু অনেক অলিগলি যেগুলোর আপনার রাস্তার প্রশস্ততা 12 ফিটের বেশিও না, সেই সব জায়গায় এই ধরনের যন্ত্রচালিত বা ব্যাটারি চালিত রিক্সা চললে যে খুব বেশি আসলে ক্ষতি হবে বলে আমার মনে হয় না। কারণ ঢাকা শহরের যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু এই ধরনের ছোট যেই যন্ত্রচালিত বা ব্যাটারি চালিত রিক্সা সেগুলোর কারণে কিন্তু হয় না। ঢাকা শহরের যে দুর্ঘটনাগুলো আমরা অ্যানালাইসিস করেছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পথচারী মারা যায় এবং সেগুলো বাস তাদেরকে চাপা দেয়, অথবা অনেক সময় দুই বাসের যেই প্রতিযোগিতা, আমরা অশুভ প্রতিযোগিতা দেখি, সেই কারণে দুর্ঘটনাগুলো ঘটে। তবে এটি ঠিক যে আমাদের যেহেতু ঢাকা শহর আমাদের ক্যাপিটাল সিটি, সেখানে এই ধরনের যানবাহন চলাচল না করাই বাঞ্ছনীয়। তবে ভেতরের অলিগলির মতো যেই রাস্তাগুলো আছে সেখানে চলতে পারে। আর যে শুধু মাত্র আসলে নির্দেশনা দিলেই তো হবে না, সেটি আসলে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রেই আমরা দেখি যে যত ধরনের আপনার সমস্যা তৈরি হয়। যদিও ঢাকা সিটি কর্পোরেশনের 2 মেয়রই এই মন্ত্রী মহোদয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনার সাথে তারা একমত পোষণ করেছেন, কিন্তু আসলে যখন কার্যকর করতে যাবেন, এবং এই সংখ্যা কিন্তু ঢাকা শহরে আসলে আস্তে আস্তে অনেক, প্রথম দিকেই যেহেতু আমরা তাদেরকে বাধা দেইনি, এখন কিন্তু এদের সংখ্যা কিন্তু অনেক হয়ে গেছে। যখন সংখ্যা আপনার বেশি হবে তখন আপনার কার্যকর এই
চলতে না দেওয়ার যে সিদ্ধান্ত সেটিকে বাস্তবায়ন করা কিন্তু অনেক কষ্টসাধ্য হবে। দেখা যাবে যে তারা আপনার রাস্তার মাঝখানে তাদের এই রিক্সা গুলো রেখে চলে গেছে এবং একটা বিশাল একটা যানজটের তৈরি হবে। এবং গত 2-1টা ঈদের আগে কিন্তু আমি নিজে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলাম। এখন আসি আমি মহাসড়কগুলোর ক্ষেত্রে আপনার আসলে এই ধরনের যানবাহন চলার কোনো সুযোগ নেই, কারণ মহাসড়কগুলোতে আপনার যখনই গতির পার্থক্য হবে, কারণ সেখানে আপনার দূরপাল্লার বাস চলে, ট্রাক চলে, তারা কিন্তু একটু দ্রুত গতিতে চলে, আর এই ধরনের যানবাহনগুলো একটু কম গতিতে চলে, এবং যখন গতির পার্থক্য হয় তখন কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এবং মহাসড়কগুলোতে আমরা এই দুর্ঘটনাগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে এই ধরনের ছোট যানবাহনের কারণে, তারপরে আপনার যেগুলো 3 হুইলার যে ভেহিকেল গুলো আছে বা লোকাল কিছু ভেহিকেল আছে, সেগুলোর কারণে কিন্তু মহাসড়কগুলোতে দুর্ঘটনা বেশি ঘটে। এই কারণে মহাসড়কগুলোতে এই ধরনের যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই এবং সেটি চলতে দেওয়া কোনোভাবে উচিত নয়। আর আরেকটি যেটি সেই সিদ্ধান্তটাকে আমি একটা চমৎকার সিদ্ধান্ত বলবো যে নো হেলমেট নো ফুয়েল। এখন মোটরসাইকেলের আপনার যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো যে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে যে মারা যায় তার সংখ্যা 70 থেকে 75%। শুধুমাত্র যদি আমরা প্রপার এবং কোয়ালিটি সম্পন্ন হেলমেট যদি আমরা পরি, তাহলে হয়তো মোটরসাইকেলের দুর্ঘটনায় পড়লেও আমি হয়তো আহত হব, কিন্তু আমার মারা যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু অনেক কমে যাবে। আর যিনি মোটরসাইকেল চালান তিনি ছাড়াও পেছনে যারা থাকবেন, তারা অনেক সময় দেখা যায় যে আমরা খুবই দেখি যে নিয়ম মানার জন্য তারা খুবই নিম্নমানের হেলমেট পরে। আসলে সেই হেলমেট পরে কিন্তু আমি আমার নিজেকেই ফাঁকি দিচ্ছি। যদি আমি দুর্ঘটনায় মানে পতিত হই, তখন কিন্তু ওই হেলমেট আমার মাথাকে কিন্তু রক্ষা করতে পারবে না। এই জন্য হেলমেট যখন আমরা পরবো, তখন আমরা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হেলমেট পরবো, এবং সেটিও আমাদের যে মহাসড়কের যে পুলিশ আছেন বা সিটিতে যে পুলিশ আছেন তাদেরকে কিন্তু সেই বিষয়টি আপনার লক্ষ্য রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই যে বাস্তবায়নের বিষয়টি, যেটির উপরেই আসলে জোর দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেই বিষয়ে আসলে কি বলবেন? বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ঘাটতিটা আসলে কোন কোন জায়গায় রয়েছে? অধ্যক্ষ মিজানুর রহমানের সঙ্গে আমি যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে সড়ক ব্যবস্থাপনা বা সড়কের শৃঙ্খলা বিচ্ছিন্ন পদক্ষেপ নিয়ে কিন্তু কাজ হবে না। যে একবার ইজি বাইকের উপর ইজি বাইক সম্পর্কে সিদ্ধান্ত নিলাম, আর একবার হেলমেট পরতে হবে বা না পরলে শাস্তির ব্যবস্থা হবে, আর একবার পুরনো গাড়ি চালানো যাবে না মেয়াদ উত্তীর্ণ, সবটা মিলে সড়ক ব্যবস্থাপনাটা কিভাবে এটি শৃঙ্খলার মধ্যে আনা যায়, তো সেজন্য সমন্বিত এবং সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে। আইন ভঙ্গ করতে পারবে না কেউ। এখন প্রথমেই হচ্ছে যে চালকদের যে লাইসেন্স, সেটা নবায়ন করতে তাদের দীর্ঘদিন মাসের পর মাস হয়রানির শিকার হতে হয়। তো তারা হয় নকল লাইসেন্স নেয় অথবা ভুয়া লাইসেন্স নিয়ে চালায়, পুলিশ পয়সা নিয়ে আবার ছেড়ে দেয়। তা পুরো বিষয়টি কিভাবে হবে? আর আমি যেটার খবরে যেটুক দেখলাম, তাতে ঠিক যন্ত্রচালিত রিক্সার কথা বলেছে না ইজি বাইক এবং 3 চাকার যানবাহনের কথা বলেছে। 3 চাকার যানবাহন একরকম, যেটা অটোরিক্সা বা অটোরিক্সা বলেনি, সিএনজি চালিত রিক্সা নয়, ইজি বাইক যেটা। আর ইজি বাইকের ব্যাপারে তো নিষেধাজ্ঞা আছে ঢাকা শহরে। আর আমিও অধ্যাপক মিজানুর রহমানের সঙ্গে একমত যে এই যে যন্ত্রচালিত রিক্সা চালু হয়ে গেছে যেটা, বা ব্যাটারি চালিত, সেটাকে পুরো বাদ দেওয়া যাবে, তবে সেটা মূল সড়কে না, মানে গলিতে চলতে পারবে। মহাসড়কের যেসব নিয়ম কানুন আছে, মহাসড়কের নিয়ম কানুনটা মানলেই হলো। এখন এটি হচ্ছে মানাবে কে? আজকে মন্ত্রী বেশ করার কথাবার্তা বললেন, কিন্তু বাস্তবায়নের দায়িত্ব তো তার। তিনি না পারলে কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? একদম একদম পরিষ্কার। সেটা যদি ব্যবস্থা না নেয় মন্ত্রীকেই আসলে বাস্তবায়ন করতে হবে, এবং সেজন্য যদি আরো কড়া কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটি তাকেই নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব সোহরাব হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো শেষ করছি। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র, শুভরাত্রি।